আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের সিলেবাসের চ্যাপ্টার 5 টেস্ট অফ হাইপোথিসিস। তো এই ক্লাসে যে টপিকগুলো কভার করেছি আমি, হোয়াট ইজ হাইপোথিসিস, আমরা হাইপোথিসিসের ডেফিনেশন দেখব এবং হাইপোথিসিস জিনিসটা কি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তারপরে আছে হোয়াট ইজ হাইপোথিসিস টেস্টিং। সো হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে আসলে আমরা একটা 5 স্টেপ প্রসিডিওর ফলো করে একটা স্টেটমেন্টকে সত্য বা মিথ্যা প্রমাণ করি। সো তারপরে আমি ওই 5 স্টেপ প্রসিডিউরটা দেখাবো হাইপোথিসিস টেস্টিং এর। দেন there is a very important topic called level of significance. আমরা এর আগের ক্লাসে লেভেল অফ কনফিডেন্স নাম একটা টপিক পড়েছিলাম। ওইটার ঠিক বিপরীত ধরনের একটা কনসেপ্ট হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। তারপরে দেখবো টাইপ 1 এরর, টাইপ 2 এরর। এই দুইটা টপিক, টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর, এরাও হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স এর সাথে রিলেটেড। তারপরে দেখবো ওয়ান টেইলড এন্ড টু টেইল টেস্ট অফ হাইপোথিসিস। দেন এই চ্যাপ্টারের লাস্ট টপিক হবে আমাদের পি ভ্যালু ইন হাইপোথিসিস টেস্টিং। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমি আহ, এই ক্লাসে চ্যাপ্টার 5 এর যে কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করেছি। এই চ্যাপ্টারের উপর যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আছে, ইলাস্ট্রেশনগুলো আছে, ওইগুলা আমি নেক্সট ক্লাসে কভার করার চেষ্টা করব। তো শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। তো মূল টপিকে যাওয়ার আগে আমি দুইটা টার্ম একটু ক্লিয়ার করে নিতে চাই। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, বাট অনেকের হয়তো মনে নেই। টার্ম দুইটা হচ্ছে প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক। তো প্যারামিটার জিনিসটা কি? প্যারামিটার হচ্ছে the statistical constants of a population are called population parameter। অর্থাৎ পপুলেশনের যে মিন, পপুলেশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্স ইত্যাদি, এই বিষয়গুলোকেই বলা হয় প্যারামিটার। অর্থাৎ আমাদের এন্টায়ার পপুলেশনের মিন অথবা এসডি অথবা ভেরিয়েন্স অথবা অন্য যে কোনো স্ট্যাটিস্টিক্যাল কনস্ট্যান্ট, সেগুলোকে আমরা বলি প্যারামিটার। On the other hand, the statistical constants of a sample are called sample statistic। স্যাম্পলের যে মিন, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং অন্যান্য যে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট গুলো আছে স্যাম্পল রিলেটেড, ওইগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিস্টিক অথবা স্যাম্পল স্ট্যাটিস্টিক। তো এবার আমরা মূল কনসেপ্টে চলে যাই। এই চ্যাপ্টারের টাইটেল টেস্ট অফ হাইপোথিসিস। হাইপোথিসিস বিষয়টা আসলে কি? এটার যে টেকনিক্যাল ডেফিনিশন আছে এটা হচ্ছে এরকম: hypothesis is a statement about a population parameter subject to verification। আমাদের পপুলেশন প্যারামিটার সম্পর্কে আহ, একটা স্টেটমেন্ট, যেটা হচ্ছে সত্য নাকি মিথ্যা আমরা এটা জানি না। আমরা পরবর্তীতে 5 স্টেপ প্রসিডিওর ফলো করে ওই স্টেটমেন্টের সত্যতা যাচাই করব। তো যাচাই করার আগে আমরা ধরে নিই যে পপুলেশন প্যারামিটারের সম্পর্কে যে স্টেটমেন্টটা আমাদেরকে কেউ হয়তো বলেছে স্টেটমেন্টটা, অথবা আমরা কোনোভাবে হয়তো ইনফরমেশনটা কালেক্ট করেছি। তো ওই স্টেটমেন্টটা প্রথমে আমরা ধরে নেই সত্য। সো এই বিষয়টা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। Suppose someone told you that the mean monthly expenditure of the students of FBACU is 8,000 টাকা। অর্থাৎ কেউ একজন আপনাকে এসে বলল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর যত স্টুডেন্ট আছে তাদের যে হচ্ছে মান্থলি এক্সপেন্ডিচার, এটা হচ্ছে অ্যাভারেজ বা মিন হচ্ছে 8,000 টাকা। অর্থাৎ এফবিএ এর যত স্টুডেন্ট আছে তাদের মাসে গড় খরচ হয় 8,000 টাকা। অর্থাৎ তাদের থাকা খাওয়া এবং আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে গড়ে 8,000 টাকা খরচ হয় এফবিএ এর একজন স্টুডেন্টের। তো আপনাকে কেউ একজন এসে কথাটা বলল, আপনি কি এই কথাটা শোনার সাথে সাথেই বিশ্বাস করে ফেলবেন? নট রিয়েলি।
তো আমরা কোনো ধরনের যাচাই বাছাই করা ছাড়াই এই স্টেটমেন্টটা বিশ্বাস করতে পারি না। সে আন্দাজেও বলতে পারে কথাটা। সো আমরা হচ্ছে স্ট্যাটিস্টিশিয়ানরা কখনোই হচ্ছে প্রমাণ ছাড়া কোনো একটা স্টেটমেন্ট বা ইনফরমেশন তারা বিশ্বাস করে না। তারা অবশ্যই ওই স্টেটমেন্টটার সত্যতা যাচাই করবে। তো আহ the statement above is a hypothesis. এই যে রেড মার্ক করা যে স্টেটমেন্টটা আমাদেরকে একজন এসে বলেছে, এই স্টেটমেন্টটা the mean monthly expenditure of the students of FBSCU 8 is 8,000 টাকা। সো এই যে স্টেটমেন্টটা এটা হচ্ছে একটা হাইপোথিসিস। এই স্টেটমেন্টটাই হচ্ছে একটা হাইপোথিসিস বা ধারণা বা অ্যাজাম্পশন বলতে পারি আমরা। The population is all the students of Faculty of Business Administration of University of Chittagong. তো আমাদের পপুলেশন হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এফবিএসইউ এর যত স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে হচ্ছে আমাদের পপুলেশন, কারণ সবাইকে নিয়ে আমাদের সার্ভেটা করা হয়েছে, অথবা সার্ভে করা ছাড়াও কেউ একজন আন্দাজেও বলে দিতে পারে। তো আমরা কাদেরকে নিয়ে ইন্টারেস্টেড? এফবি এর সকল স্টুডেন্টকে নিয়ে ইন্টারেস্টেড। সো আমাদের এই ক্ষেত্রে পপুলেশন হচ্ছে all the students of FBA and the population parameter is the mean. সো আমাদের এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এখানে আমাদের পপুলেশনের কোন স্ট্যাটিস্টিক্যাল কনস্ট্যান্টটা নিয়ে কথা বলা হয়েছে? মিন নিয়ে। সো এই ক্ষেত্রে আমরা যেই পপুলেশন প্যারামিটারটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে আমাদের মিন। সো কোনো কোনো ক্ষেত্রে আমাদের স্টেটমেন্টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকতে পারে, অথবা ভেরিয়েন্স, অথবা অন্য যে কোনো প্যারামিটার দেওয়া থাকতে পারে। এই ক্ষেত্রে এই স্টেটমেন্টের আমাদের প্যারামিটারটা হচ্ছে মিন। তো আমরা কি করব? আহ, আমরা ধরে নেব যে স্টেটমেন্টটা আমাদেরকে দেওয়া হয়েছে বা কেউ একজন আমাদেরকে বলেছে, আমরা প্রথমে ধরে নেব এই স্টেটমেন্টটা সত্য। তো আমরা বললাম যে ঠিক আছে ভাই, আমি মেনে নিলাম আমাদের এফবিএসইউর স্টুডেন্টের মাসিক গড় খরচ হচ্ছে 8,000 টাকা। আমি আপনার কথা মেনে নিলাম। এটা ইনিশিয়ালি আমরা ধরে নেব যে এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য, ট্রু। সো ইনিশিয়ালি যে আমরা ধরে নিলাম এই স্টেটমেন্টটা সত্য, এই জিনিসটাকে বলা হয় নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস। এবং এটাকে প্রকাশ করা হয় এইচ নট কোলন। এইচ নট, এই যে নিচের যে জিরো চিহ্নটা আছে, এইচ এর নিচে সাবস্ক্রিপ্ট জিরো, আমরা এটাকে পড়ি এইচ নট। এবং এই নাল কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে নো ডিফারেন্স। যাই হোক, ওইটা আমরা একটু পরে আলোচনা করব। এখন আমরা প্রথমে ধরে নিয়েছি হচ্ছে এই স্টেটমেন্টটা সত্য, যে তাদের মেইন মান্থলি এক্সপেন্ডিচার আসলেই হচ্ছে 8,000 টাকা। সো আমাদের নাল হাইপোথিসিস হবে, আমাদেরকে যে স্টেটমেন্টটা দেওয়া আছে বা যে ইনফরমেশনটা আমাদেরকে বলা হবে আমরা ধরে নেব ওইটা সত্য, ওইটাই হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসকে আমরা এইচ নট দিয়ে প্রকাশ করি। তো এইচ নট হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মিউ ইকুয়াল টু 8,000। মিউ কি? মিউ হচ্ছে আমাদের পপুলেশনের মিন। এবং আমাদের স্টেটমেন্টে বলা আছে যে পপুলেশন মিন হচ্ছে আমাদের 8,000 টাকা। সো আমরা আমাদের নাল হাইপোথিসিসটা আমরা ধরে নিলাম, আমাদের স্টেটমেন্টটা হচ্ছে সত্য। তো নাল হাইপোথিসিস হবে মিউ ইকুয়াল টু 8,000, অর্থাৎ আমাদের পপুলেশন মিন বা পপুলেশন প্যারামিটার হচ্ছে 8,000 টাকা। তারপরে the opposite hypothesis of this is called the alternate hypothesis. আমাদের যে নাল হাইপোথিসিসের যে ঠিক বিপরীত অথবা উল্টা যে হাইপোথিসিসটা, এটাকে বলা হয় alternate hypothesis. In this case, the alternate hypothesis is the mean monthly expenditure of the students of FBSCU is not 8,000 টাকা। সো আমাদের স্টেটমেন্টে বলা হয়েছিল, যেটাকে আমরা সত্য ধরে নিয়েছি, সেটাতে বলা হয়েছে যে এফবিএসইউর যে স্টুডেন্ট তাদের মিন এক্সপেন্ডিচার হচ্ছে 8,000 টাকা। আর আমরা অল্টারনেট হাইপোথিসিসে ঠিক উল্টা কথাটা বলবো। অল্টারনেট হাইপোথিসিসে বলবো যে না, আমি বিশ্বাস করি না, আমাদেরকে যে কথাটা আপনি বলেছেন আমি বিশ্বাস করি না, সেটা আমি ধরে নেব সেটা মিথ্যা। সো অল্টারনেট হাইপোথিসিস বলবে যে the mean monthly expenditure of the students of FBSU is not 8,000 টাকা। অর্থাৎ অল্টারনেট হাইপোথিসিসকে আমরা প্রকাশ করি H1 দিয়ে, অনেক জায়গায় এটাকে HA দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা অল্টারনেট হাইপোথিসিসে কি ধরে নিয়েছি? ধরে নিয়েছি যে আমাদের পপুলেশন প্যারামিটার বা পপুলেশন মিন যেটা মিউ, এটা 8,000 টাকা নয়, অর্থাৎ নট ইকুয়াল টু 8,000। মিউ নট ইকুয়াল টু 8,000। সো আমাদেরকে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে আমরা ধরে নেব সেটা সত্য। সো সেটা হবে আমাদের নাল হাইপোথিসিস।
আর আমরা এর উল্টা একটা অ্যানালজি দাঁড় করাবো বা লজিক দাঁড় করাবো, ঠিক বিপরীত কথাটা নিয়ে যে এক্সপ্রেশনটা আমরা তৈরি করব, এটা হচ্ছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস। এটাকে আমরা H1 দিয়ে প্রকাশ করি। হাইপোথিসিস তো বুঝলাম, এর পরের টপিক হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস টেস্টিং বিষয়টা কি? টেকনিক্যাল ডেফিনিশন হচ্ছে a procedure based on sample evidence and probability theory to determine whether the hypothesis is a reasonable statement. হাইপোথিসিস টেস্টিং এমন একটা প্রসিডিওর যেখানে আমরা স্যাম্পল এভিডেন্স এবং প্রবাবিলিটি থিওরির মাধ্যমে প্রমাণ করি বা একটা কনক্লুশনে আসি যে আমাদেরকে যে স্টেটমেন্টটা বলা হয়েছে বা যে ইনফরমেশনটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সত্য না মিথ্যা। সো এর আগের এক্সাম্পল থেকে আমি বলি, দেয়ার আর থাউজেন্ডস অফ স্টুডেন্টস এট এফবিএ। সো আমাদের যে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করে। You cannot contact all of them individually and ask them about their monthly expenditure. আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না যে আপনার মাসে গড় খরচ কত হয়। তো সবাইকে এইভাবে কন্টাক্ট করে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করা, এটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি করলাম কি, আমি সবাইকে নিয়ে সার্ভে না করে আমি 100 জন স্টুডেন্ট, এফবি এর যে 100 জন স্টুডেন্টকে আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট অবশ্যই, and ask them about their monthly expenditure, তাদের যার যার মাসিক যে গড় খরচ সেটা জিজ্ঞেস করলাম। And you have found that the mean monthly expenditure of those 100 students is 6000 টাকা। এবং তাদেরকে জিজ্ঞেস করে 100 জনকে জিজ্ঞেস করলাম, কেউ হয়তো বলবে তার মান্থলি এক্সপেন্ডিচার 10,000, কেউ হয়তো বলবে 7,000, কেউ বলবে 9,000। সো সবার যে এক্সপেন্ডিচারটা আমরা যোগ করব, যোগ করে 100 দিয়ে ভাগ করলে আমরা ওই 100 জনের যে মিন বা এভারেজটা পেয়ে যাব। তো আমরা মিন হিসাব করে দেখলাম যে এটা হচ্ছে 6000 টাকা। আমাদের আগের স্টেটমেন্টে বলা হয়েছিল যে আমাদের মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে 8000 টাকা। এই যে নাল হাইপোথিসিস, আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের স্টেটমেন্টটা সত্য, অর্থাৎ আমাদের পপুলেশন মিন আসলে 8000। আর অল্টারনেট হাইপোথিসিস ছিল ঠিক উল্টা, অর্থাৎ আমরা অল্টারনেট হাইপোথিসিসে ধরে নিয়েছিলাম যে আমাদের স্টেটমেন্টটা মিথ্যা, অর্থাৎ পপুলেশন মিন ইজ নট ইকুয়াল টু 8000। এখন আমরা স্যাম্পল এর যে এভিডেন্স অনুযায়ী আমরা দেখতে পেলাম বা স্যাম্পল ডাটা অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে আমাদের আসলে মিন মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে 6000 টাকা। তাহলে আমাদের যে নাল হাইপোথিসিসটা আমরা যেটাকে সত্য ধরে নিয়েছিলাম, এটা কি সত্য রইলো? অবশ্যই না, এটা এখন আর সত্য না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মিন মান্থলি 6000 টাকা, আর আমাদের নাল হাইপোথিসিস বলছে যে মিন মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে 8000 টাকা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? What can we conclude from the example above? Should we accept the null hypothesis or reject it? আমরা কি নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করতে পারবো নাকি রিজেক্ট করে দেব? অবশ্যই রিজেক্ট করে দেব, কারণ আমাদের মিন মান্থলি এক্সপেন্ডিচার হচ্ছে 6000 টাকা। We should reject the null hypothesis. তো এইবার আমরা হাইপোথিসিস টেস্টিং এর যে 5টা স্টেপ আছে সেগুলা দেখব। আমরা ধাপে ধাপে প্রমাণ করব যে আমাদেরকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এটা সত্য নাকি মিথ্যা, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব। তো স্টেপ 1 এ আমরা নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিসটা হচ্ছে লিখব। স্টেট নাল এন্ড অল্টারনেট হাইপোথিসিস, এটা আমাদের কোশ্চেনে বলা থাকবে, কোশ্চেনে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেইটাকে সত্য ধরে নিয়ে আমরা যে স্টেটমেন্টটা লিখব সেটা হবে আমাদের নাল হাইপোথিসিস। আর ওইটার ঠিক উল্টা কথা বা বিপরীত কথা বা ওইটাকে মিথ্যা ধরে নিয়ে যে স্টেটমেন্টটা আমরা লিখব সেটা হবে আমাদের অল্টারনেট হাইপোথিসিস। সো স্টেপ 1 ভেরি ইজি। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা সিলেক্ট এ লেভেল অফ সিগনিফিক্যান্স, লেভেল অফ সিগনিফিক্যান্স সিলেক্ট করব। আসলে এইটাও প্রশ্নে বলা থাকবে লেভেল অফ সিগনিফিক্যান্স বিষয়টা কি, আমি একটু পরেই ব্যাখ্যা করব। লেভেল অফ সিগনিফিক্যান্স কোশ্চেনে দেওয়া থাকে 5%, 10%, 1%। সো আই উইল ডিসকাস ইট শর্টলি। দেন স্টেপ 3 তে আমরা আইডেন্টিফাই দ্য টেস্ট স্ট্যাটিস্টিক।
টেস্ট স্ট্যাটিস্টিক বিষয়টা কি, আমরা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি হচ্ছে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দেওয়া থাকে ওই ক্ষেত্রে আমরা জেড ডিস্ট্রিবিউশন ইউজ করব। আরেক ধরনের ডিস্ট্রিবিউশন আছে টি ডিস্ট্রিবিউশন। যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দেওয়া না থাকে ওই ক্ষেত্রে টি ডিস্ট্রিবিউশন ইউজ করা হয়, কিন্তু আমাদের এই চ্যাপ্টারের বা এই ক্লাসে আমরা টি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব না এবং ওই রিলেটেড কোনো এক্সাম্পল বা ইলাস্ট্রেশন আমাদের নাই বা থাকবে না। সো আমরা শুধু জেড ডিস্ট্রিবিউশন নিয়ে ডিসকাস করব। স্টেপ 4, ফর্মুলেট আ ডিসিশন রুল। একটা ডিসিশন রুল আমরা ফর্মুলেট করব, ওইটার মাধ্যমে আমরা কয়েকটা কন্ডিশন লিখব, যেই কন্ডিশনগুলো ফুলফিল করলে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব, আর যদি ওই কন্ডিশনগুলো ফুলফিল না করে তাহলে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। স্টেপ 5, টেক এ স্যাম্পল, অ্যারাইভ এট ডিসিশন। ফাইনাল ডিসিশনটা আমরা নেব। আমরা আমাদের প্রশ্নের যে সিগনিফিকেন্স লেভেল দেওয়া থাকবে ওইখান থেকে জেড এর একটা ভ্যালু আমরা বের করব। তারপরে এই যে স্টেপ 4 এ আমাদের যে স্যাম্পল ইনফরমেশন দেওয়া আছে ওইখান থেকে আমরা জেড এর আরেকটা ভ্যালু বের করব। ওই দুইটার মধ্যে কম্প্যারিজন করে ফাইনালি যদি আমাদের কন্ডিশনগুলো ফুলফিল করে তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব না, ডু নট রিজেক্ট এইচ নট। অথবা যদি আমাদের কন্ডিশন ফুলফিল না করে সেক্ষেত্রে আমরা রিজেক্ট এইচ নট অ্যান্ড অ্যাকসেপ্ট এইচ ওয়ান। সেক্ষেত্রে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দেব এবং অল্টারনেট হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে নেব। তো স্টেপ 1, স্টেট দ্য নাল অ্যান্ড দ্য অল্টারনেট হাইপোথিসিস। এই বিষয়টা অলরেডি ডিসকাস করে ফেলেছি যে নাল হাইপোথিসিস এটার ডেফিনিশন হচ্ছে a statement about the value of a population parameter developed for the purpose of testing numerical evidence. And alternate hypothesis, a statement that is accepted if the sample data provides sufficient evidence that the null hypothesis is false. সো আমাদের কোশ্চেনে যে ডাটা বা ইনফরমেশনটা দেওয়া থাকবে আমরা ধরে নেব সেটা সত্য ধরে নিয়ে আমরা যে স্টেটমেন্টটা পাবো এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আর ওইটার ঠিক বিপরীত একটা স্টেটমেন্ট সেটা হবে আমাদের অল্টারনেট হাইপোথিসিস। স্টেপ 2 তে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে স্টেপ 2, সিলেক্ট আ লেভেল অফ সিগনিফিকেন্স। আসলে লেভেল অফ সিগনিফিকেন্সটা প্রশ্নে দেওয়া থাকবে, সিলেক্ট করতে হবে না আমাদেরকে ম্যানুয়ালি। What is the level of significance? The probability of rejecting the null hypothesis when it is true. অর্থাৎ আমরা দেখব যে এরকম কিছু সিচুয়েশন চলে আসতে পারে যখন নাল হাইপোথিসিস জিনিসটা সত্য অর্থাৎ ট্রু হওয়া সত্ত্বেও আমরা এটাকে রিজেক্ট করে দিলাম। এটা হবে আমাদের টাইপ 1 এরর। নাল হাইপোথিসিস সত্য অথচ ওইটাকে আমরা ভুলবশত রিজেক্ট করে দিয়েছি। স্যাম্পল এভিডেন্সের সাপেক্ষে রিজেক্ট করেছি বাট ওই স্যাম্পল এভিডেন্সটাই ছিল ভুল। সো ওই রকম কেসে আসলে আমাদের এই লেভেল অফ সিগনিফিকেন্স জিনিসটাই হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ রিজেক্টিং দ্য নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ অ্যাকচুয়ালি ট্রু। একটা ট্রু নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেওয়ার যে সম্ভাবনা এটাই হচ্ছে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স। The level of significance is denoted by Greek letter alpha. Most often the value of alpha is 0.01 or 1% or 0.05 or 5% or 0.10 or 10%. বেশিরভাগ কোশ্চেনে সাধারণত আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া থাকে 1%, যেটাকে ডেসিমালে নিলে হয় 0.01 অথবা 5%, 0.05। এই দুইটা খুবই কমন, 5% এবং 1% বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সো আমি একটু আগে বলেছি যে লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে দ্য প্রবাবিলিটি অফ রিজেক্টিং দ্য ট্রু নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ট্রু। একটা নাল হাইপোথিসিস যখন সত্য তখন এটাকে রিজেক্ট করে দেওয়ার যে সম্ভাবনা তাই হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। তো কোন ধরনের কেসে আমরা এইরকম একটা ভুল করব, হাউ ক্যান উই রিজেক্ট এ ট্রু নাল হাইপোথিসিস, এরকম একটা সিচুয়েশন। সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। Suppose a firm manufacturing personal computers uses a large number of printed circuit boards. একটা ফার্ম তারা হচ্ছে পার্সোনাল কম্পিউটার ম্যানুফ্যাকচার করে, তারা তারা অনেক বেশি প্রিন্টেড সার্কিট বোর্ড ইউজ করে। The firm buys those circuit boards from another company. ওই সার্কিট বোর্ডগুলো তারা নিজেরা বানায় না, তারা অন্য একটা কোম্পানির কাছ থেকে কিনে আনে।
If an incoming shipment of the circuit boards contain more than 6% substandard boards, the shipment is rejected. অর্থাৎ অন্য একটা কোম্পানির থেকে তো তারা প্রিন্টেড সার্কিট বোর্ড কিনে আনে, সো একটা শিপমেন্টে যদি 6%-এর বেশি বোর্ড যদি হচ্ছে ডিফেক্টিভ থাকে অথবা সাবস্ট্যান্ডার্ড অথবা হচ্ছে বাজে কোয়ালিটির বোর্ড যদি থাকে 6%-এর বেশি, যেগুলা ঠিকঠাক কাজ করে না, তাহলে ওই শিপমেন্টটা কি করে তারা রিজেক্ট করে দেয়। অন্য একটা কোম্পানি যখন তাদের হচ্ছে যখন তারা সাপ্লাইজ পাঠায়, তখন 6%-এর বেশি যদি হচ্ছে বাজে কোয়ালিটির বোর্ড থাকে, তারা ওই শিপমেন্টটা অ্যাকসেপ্ট করে না, এটা রিজেক্ট করে দেয়। আদারওয়াইজ দ্য শিপমেন্ট ইজ অ্যাকসেপ্টেড। যদি 6% অথবা তার চেয়ে কম হয় সাবস্ট্যান্ডার্ড বোর্ডের সংখ্যা, তখন তারা ওই শিপমেন্টটা অ্যাকসেপ্ট করে নেয়। সো আমাদের এই ক্ষেত্রে এই কনসেপ্টটা বা এই যে এক্সাম্পলটা, এটার ক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিস হবে। নাল হাইপোথিসিস সবসময় পজিটিভ থিঙ্কিং করবে, পজিটিভ চিন্তা ভাবনা করবে। সো নাল হাইপোথিসিস ধরে নেবে যে আমাদের শিপমেন্টে ডিফেক্টিভ বা সাবস্ট্যান্ডার্ড বোর্ড এর যে সংখ্যা, এটা 6% অথবা তার থেকে কম। অর্থাৎ নাল হাইপোথিসিস ধরে নেবে যে আমাদের 6% অথবা তার থেকে কম সাবস্ট্যান্ডার্ড বোর্ড একটা শিপমেন্টে আছে। তো 6% বা তার কম হলে আমরা কি করি, আমরা ওই শিপমেন্টটা অ্যাকসেপ্ট করে নেই, ওই শিপমেন্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করি। সো নাল হাইপোথিসিস সবসময় পজিটিভ থিঙ্কিং করবে। অর্থাৎ নাল হাইপোথিসিস এ আমরা বলবো যে 6% বা তার কম আমরা ধরে নিলাম শিপমেন্টে সাবস্ট্যান্ডার্ড বোর্ডের সংখ্যা। আর অল্টারনেট হাইপোথিসিস নেগেটিভ থিঙ্কিং করবে, সবসময় বলবে যে না, আমাদের সাবস্ট্যান্ডার্ড বোর্ড এর যে পার্সেন্টেজ, এটা 6-এর বেশি, 6-এর বেশি হলে আমরা ওই শিপমেন্টটা রিজেক্ট করে দেব। সো আমরা নাল হাইপোথিসিস যদি ট্রু হয়, তাহলে আমরা শিপমেন্টটা রিজেক্ট করব না, অ্যাকসেপ্ট করব শিপমেন্ট। আর যদি অল্টারনেট হাইপোথিসিস যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে শিপমেন্টটা রিজেক্ট করে দেব। Here comes another important topic, type 1 error. টাইপ 1 এররটা নিয়ে আমি এতক্ষণ যে এক্সাম্পলটা দিচ্ছি, এইখান থেকে আমরা দেখতে পাবো টাইপ 1 এরর কি। So the firm received a shipment of 4,000 boards someday. The QA department of the firm selected 50 boards as sample and found that 4 boards were substandard. The shipment was rejected because it exceeded the maximum of 6% substandard printed circuit boards. অর্থাৎ 4,000 বোর্ডের একটা শিপমেন্ট আসলো আমাদের। আমরা তো এই সবগুলাকে নিয়ে চেক করতে পারবো না যে কোনটার কোয়ালিটি ভালো কোনটার কোয়ালিটি খারাপ। আমরা 4,000-এর মধ্যে থেকে 50টা বোর্ড র্যান্ডমলি বেছে নিলাম স্যাম্পল হিসেবে। এই 50টা বোর্ড পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এর মধ্যে 4টা বোর্ড হচ্ছে আমাদের সাবস্ট্যান্ডার্ড বা হচ্ছে বাজে কোয়ালিটির। সো 50-এর মধ্যে 4 হচ্ছে 8%। তো আমরা নাল হাইপোথিসিসে কি বলেছিলাম যে আমাদের শিপমেন্ট ইকুয়াল টু লেস দেন 6%, ওইটা যদি হয় তাহলে আমরা শিপমেন্টটা অ্যাকসেপ্ট করব। আর অল্টারনেট হাইপোথিসিসে বলেছিলাম যে 6-এর বেশি হলে রিজেক্ট করে দেব শিপমেন্ট। তো এখানে আমরা স্যাম্পল এভিডেন্স থেকে দেখতে পাচ্ছি আমাদের সাবস্ট্যান্ডার্ড বোর্ডের পার্সেন্টেজ 8%, যেটা হচ্ছে 6-এর বেশি। 6-এর বেশি হলে কি করব, এটা শিপমেন্টটাকে রিজেক্ট করে দেব। অর্থাৎ আমাদের অল্টারনেট হাইপোথিসিসটা হচ্ছে এই ক্ষেত্রে ট্রু, আর নাল হাইপোথিসিসটা এই ক্ষেত্রে হচ্ছে ফলস। এখন এরকম একটা ঘটনা ঘটতে পারে যে suppose the 4 substandard printed circuit boards selected in the sample of 50 were the only substandard boards in the shipment of 4,000 boards. আমরা এই 4,000-এর মধ্যে যে 50টা বোর্ড র্যান্ডমলি সিলেক্ট করলাম, ওইখানের মধ্যে 4টা বাজে কোয়ালিটির বোর্ড পাওয়া গেল। এমনও তো হতে পারে যে এই যে 4টা সাবস্ট্যান্ডার্ড বোর্ড, এই 4টাই হচ্ছে পুরা 4,000-এর যে শিপমেন্ট, ওই 4,000 শিপমেন্টের মধ্যে অনলি এই 4টাই হচ্ছে বাজে কোয়ালিটির, আর বাকি সবগুলাই হচ্ছে ভালো কোয়ালিটির। অর্থাৎ বাকি যে 3,996টা সবগুলাই হচ্ছে গুড কোয়ালিটি বোর্ড, আর 4টা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড বোর্ড। এরকম ঘটতেই পারে, কাকতালীয় ব্যাপার, বাট এরকম হতেই পারে যে আমরা যে 50টা স্যাম্পল নিয়েছি ওইখানেই 4টা সাবস্ট্যান্ডার্ড ছিল, আর বাকি যে 3,950 ওইগুলোর মধ্যে কোনো সাবস্ট্যান্ডার্ড বোর্ড নেই। ওই ক্ষেত্রে কি হবে দেখা যাক। Then only 1/10 or 1% were defective. অর্থাৎ 4,000-এর মধ্যে 4টা বোর্ড যদি ডিফেক্টিভ হয়, এটা হচ্ছে আমাদের 1%-এরও কম, অর্থাৎ 1%-এর 10 ভাগের 1 ভাগ, 0.001, অর্থাৎ 0.1% হচ্ছে আমাদের সাবস্ট্যান্ডার্ড বোর্ড 4,000-এর মধ্যে 4টা।
In that case, less than 6% of the entire shipment was substandard and rejecting the shipment was an error. সো এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমাদের সাবস্ট্যান্ডার্ড বোর্ডের সংখ্যা 6% এর কম, মাত্র হচ্ছে 0.1%। তো আমরা যে একটু আগে যে শিপমেন্টটা রিজেক্ট করে দিলাম, ওইটা একটা ভুল ছিল। রিজেক্টিং দ্য শিপমেন্ট ওয়াজ অ্যান এরর, আমরা একটা ট্রু নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিয়েছিলাম। নাল হাইপোথিসিসে কি ছিল, মিউ লেস দেন অর ইকুয়াল টু 6%। তো নাল হাইপোথিসিস আমরা স্যাম্পল এভিডেন্স থেকে পেলাম যে মিউ গ্রেটার দেন 6%, অর্থাৎ 8%। তো আমরা কি করলাম, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিলাম। বাট এরপরে দেখা গেল যে ডিপ অ্যানালাইসিস করে যে আসলে নাল হাইপোথিসিসটা ট্রু ছিল, অর্থাৎ শিপমেন্ট 6% এর কম ছিল সাবস্ট্যান্ডার্ড বোর্ডের সংখ্যা। সো রিজেক্টিং আ ট্রু নাল হাইপোথিসিস ইজ কল্ড আ টাইপ 1 এরর। টাইপ 1 এরর হচ্ছে একটা ট্রু নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেওয়া। By rejecting a true null hypothesis, we committed a type 1 error. The probability of committing a type 1 error is alpha. এই যে টাইপ 1 এররটা করার যে সম্ভাবনা, এটাই হচ্ছে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স বা আলফা। সো আরেক ধরনের এরর আছে যেটাকে বলা হয় টাইপ 2 এরর। We commit a type 2 error when we accept a null hypothesis even if it is false. একটা নাল হাইপোথিসিস মিথ্যা হওয়া সত্ত্বেও যখন ওইটাকে ভুলবশত অ্যাকসেপ্ট করে নেই, এরকম একটা সিচুয়েশন হতে পারে যখন আমরা একটা ফলস নাল হাইপোথিসিসকে আমরা ভুলবশত অ্যাকসেপ্ট করে নিলাম, তখন এটা হবে আমাদের টাইপ 2 এরর। The probability of committing a type 2 error is denoted by the Greek letter beta. গ্রিক লেটার বেটা দিয়ে টাইপ 2 এরর কমিট করার যে সম্ভাবনা সেটাকে প্রকাশ করা হয়। তো এবার চলে আসি আমাদের স্টেপ 3 তে। স্টেপ 3 হচ্ছে সিলেক্ট দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। আমাদের এই ক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিক হবে জেড, যেটা আমরা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করছি। তো টেস্ট স্ট্যাটিস্টিক is a value determined from sample information used to determine whether to reject the null hypothesis. আমাদের প্রশ্নে লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা z এর একটা ভ্যালু বের করব। আরো কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে স্যাম্পল এন্ড পপুলেশন রিলেটেড, ওই ইনফরমেশনগুলোর মাধ্যমে আমরা z এর আরেকটা ভ্যালু বের করব। In hypothesis testing for the mean mu, when sigma is known, the test statistic z is computed by আমাদের প্রশ্নে যদি পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দেওয়া থাকে এবং মিন মিউটা দেওয়া থাকবে, সো এই দুইটা জিনিস দেওয়া থাকে, তাহলে আমরা z এর ভ্যালুটা বের করব x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট n। এখানে x বার হচ্ছে স্যাম্পলের মিন, এটাও কোশ্চেনে দেওয়া থাকবে। পপুলেশন মিন হচ্ছে মিউ, এটাও দেওয়া থাকবে। সিগমা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা দেওয়া থাকবে। এবং n হচ্ছে স্যাম্পলের সাইজ। সো এই সবগুলো ইনফরমেশনই দেওয়া থাকবে, এইগুলা ব্যবহার করে আমরা z এর ভ্যালুটা বের করব। এটাই হচ্ছে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক। তো আরেকটা টেস্ট স্ট্যাটিস্টিক আছে যেটাকে বলা হয় টি ডিস্ট্রিবিউশন বা টি ভ্যালু, ওইটা নিয়ে আমরা ডিসকাস করছি না। তারপরে 4 নম্বর স্টেপ, ফর্মুলেট দ্য ডিসিশন রুল। A decision rule is a statement of the specific conditions under which the null hypothesis is rejected and the conditions under which it is not rejected. আগেই বলেছি ডিসিশন রুল হচ্ছে কিছু কন্ডিশন আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব এবং ওই কন্ডিশনটা যদি ফুলফিল করে আমাদের টেস্ট, তাহলে আমরা নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে নেব, আর যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট করে দেব। ক্রিটিক্যাল ভ্যালু নামের একটা কনসেপ্ট আছে। আমাদের z এর যে ভ্যালুটা এইটাই হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। তো এই বিষয়টা এরপরের স্লাইডে হয়তো আর একটু ডিটেইলে দেখানো হয়েছে। Critical value, the dividing point between the region where the null hypothesis is rejected and the region where it is not rejected. Null hypothesis এর রিজেকশন এরিয়া আর হচ্ছে নন রিজেকশন এরিয়া, এই দুইটা জিনিস আমরা গ্রাফে দেখবো একটু পরে। Suppose the level of significance is
Suppose the level of significance is 0.05 বা 5%. লেভেল অফ সিগনিফিকেন্স যদি 5% হয় তাহলে আমাদের যে কনফিডেন্স লেভেল এটা হবে 95%, অর্থাৎ 100% মাইনাস 5%, কনফিডেন্স লেভেল হবে 95%। এর আগের ক্লাসে কনফিডেন্স ইন্টারভাল নিয়ে ডিসকাস করা হয়েছে। সো কনফিডেন্স লেভেল যদি আমাদের জানা থাকে সেটা থেকে আমরা জেড এর ভ্যালুটা কিভাবে বের করব এর আগের ক্লাসে বলেছি, বাট অনেকের হয়তো মনে নেই বিষয়টা। সো আমি এই ক্লাসে আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি। যদি আমাদের কনফিডেন্স লেভেলটা জানা থাকে তাহলে আমরা কিভাবে জেড এর ভ্যালু বের করব। সিগনিফিকেন্স লেভেলটা প্রশ্নে দেওয়া থাকবে 100% থেকে, সেটা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো লেভেল অফ কনফিডেন্স 95%। সো 95% এর ক্ষেত্রে কিভাবে আমরা z এর ভ্যালু বের করি দেখা যাক। 95% কে প্রথমে ডেসিমালে কনভার্ট করব, যেটা হবে 0.95। তারপরে এই 0.95 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আসে 0.475। এরপরে আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের যে টেবলটা আছে ওই টেবলে 0.475 ভ্যালুটা খুঁজবো, অথবা এই ভ্যালুটা যদি না পাওয়া যায় তাহলে এর কাছাকাছি যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা খুঁজবো। এরপরের স্লাইডে দেখাচ্ছি। 0.475 আমাদের দরকার, দেখা যাক এখানে কোথায় আছে। এই যে ঠিক এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে 0.475 আছে, এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে 0.475। তো এটার বরাবর z এর যে ভ্যালুটা এদিকে এটা হচ্ছে 1.9, 1.9 হচ্ছে এইদিকে, আর এটার বরাবর উপরের দিকে z এর যে ভ্যালুটা এটা হচ্ছে 0.06। তো আমাদের এই 1.9 আর 0.06 আমরা যোগ করব, যোগ করলে আমরা পাই 1.96। এটাই হবে আমাদের 95% এর ক্ষেত্রে z এর ভ্যালু, 1.9 প্লাস 0.06 which is 1.96। So the Z value for 95% level of confidence is 1.96। আরো কয়েকটা কমন Z ভ্যালু আছে, যে হচ্ছে সিগনিফিকেন্স লেভেল যদি দেওয়া থাকে 1% তাহলে আমাদের লেভেল অফ কনফিডেন্স হবে 99%, অর্থাৎ 100% থেকে এটা মাইনাস করব। আর 99% এর ক্ষেত্রে Z ভ্যালুটা হচ্ছে 2.58। আমরা ওই একটু আগে যে প্রসিডিউরটা দেখালাম ওইভাবেই আমরা বের করব 99% এর জন্য Z ভ্যালু, যেটা হচ্ছে 2.58। তারপরে 90% কনফিডেন্স লেভেলের জন্য Z এর ভ্যালু 1.65, 98% কনফিডেন্সের জন্য Z এর ভ্যালু 2.33। সো এই টেবিলে আমি কমন Z ভ্যালুগুলো দেখিয়ে দিয়েছি। 1% সিগনিফিকেন্স লেভেলের জন্য কনফিডেন্স লেভেল 99%, Z ভ্যালু 2.58। মূলত আমাদের কোশ্চেনে 1% আর 5% সবচেয়ে বেশি দেখা যায়, 10% মাঝে মধ্যে দেখা যায়, 2% রেয়ারলি। সো এই ভ্যালুগুলা হচ্ছে বা ম্যাথমেটিক্যাল যে এক্সাম্পলগুলো সলভ করতে করতে এগুলো হচ্ছে মুখস্থ হয়ে যায়, এগুলা হচ্ছে আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো প্র্যাকটিস করতে করতে মনে থাকে। সো আমাদের যে 5 স্টেপ প্রসিডিওর অফ হাইপোথিসিস টেস্টিং এর একদম লাস্ট স্টেপে চলে এসেছি। লাস্ট স্টেপ হচ্ছে মেক এ ডিসিশন। এখন আমরা ফাইনাল একটা ডিসিশন নেব আমাদের সিগনিফিকেন্স লেভেল অনুযায়ী যে জেড ভ্যালু, আর তারপরে আমরা 4 নাম্বার স্টেপে যে জেড ভ্যালুটা বের করলাম এই দুইটা কম্পেয়ার করে যদি দেখি যে আমাদের জেড ভ্যালু রিজেকশন এরিয়ার বাইরে পড়ে, অর্থাৎ নন রিজেকশন এরিয়াতে পড়ে, তাহলে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব না, নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব। আর যদি দেখি যে আমাদের জেড এর ভ্যালুটা রিজেকশন এরিয়াতে পড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করে দেব। এখন রিজেকশন এরিয়া কোনটা আর রিজেকশন এরিয়া নয় কোনটা সেটা আমি এরপরে একটা গ্রাফে দেখাবো। The fifth and final step in hypothesis testing is computing the test statistic, comparing it to the critical value and making a decision to reject or not to reject the null hypothesis. তো আরো দুইটা কনসেপ্ট হচ্ছে নাল হাইপোথিসিসের, ওয়ান টেইলড টেস্ট আর একটা হচ্ছে টু টেইলড টেস্ট। সো এইখানে আমি দেখাবো যে আসলে রিজেকশন এরিয়া কোনটা, নন রিজেকশন এরিয়া কোনটা। সো মনে করি আমাদেরকে কেউ একজন বলল the average speed of a vehicle running on the Dhaka Sylhet highway is at least 50 kilometers per hour.
অর্থাৎ কেউ একজন এসে বলল যে ঢাকা সিলেট হাইওয়েতে যে গাড়িগুলো চলে তাদের স্পিড সর্বনিম্ন কমপক্ষে 50 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 50 কিলোমিটার সর্বনিম্ন, তার বেশিও হতে পারে। এখানে প্রশ্নে আরো বলা আছে যে 10% লেভেল অফ সিগনিফিক্যান্স। এখন ওয়ান টেইল টেস্ট কোন ক্ষেত্রে হয় দেখা যাক। এদিকে দেখি আমরা নাল হাইপোথিসিস এবং আমাদের যে অল্টারনেট হাইপোথিসিস কি এই কেসে। নাল হাইপোথিসিস হচ্ছে আমাদেরকে যে স্টেটমেন্টটা দেওয়া আছে আমরা ধরে নেব সেটা সত্য, এটা সত্য ধরে নিয়ে আমরা যে স্টেটমেন্টটা পাবো এটা হচ্ছে নাল হাইপোথিসিস। এইচ নট মিউ গ্রেটার দেন ইকুয়াল টু 50, আমাদেরকে বলা আছে প্রশ্নে যে অ্যাটলিস্ট 50 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 50 অথবা তার থেকে বেশি, গ্রেটার দেন অর ইকুয়াল টু 50, এইটা আমরা ধরে নিলাম ট্রু। এটা ট্রু ধরে নিয়ে যে হাইপোথিসিস সেটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আর অল্টারনেট হাইপোথিসিস কি, ঠিক বিপরীত, অর্থাৎ আমরা ধরে নেব যে স্টেটমেন্টটা আমাদের দেওয়া আছে এটা মিথ্যা। অর্থাৎ এখানে বলা আছে যে অ্যাটলিস্ট 50 কিমি/আওয়ার, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 কিমি। আর অল্টারনেট হাইপোথিসিস বলবে যে না, দ্য পপুলেশন মিন ইজ লেস দেন 50, অর্থাৎ 50-এর কম। অল্টারনেট হাইপোথিসিস বলবে ঠিক বিপরীত কথা, যে আমি বিশ্বাস করি না ওইটা 50 বা তার বেশি, আমি মনে করি যে এটা 50-এর কম। তো এই ধরনের কেসে, এই ধরনের কোয়েশ্চেন গুলাতে গ্রেটার দেন লেস দেন সাইন গুলা যেই ধরনের কোয়েশ্চেনে আছে, ইকুয়াল টু বা নট ইকুয়াল টু সাইন না থেকে যদি এরকম গ্রেটার দেন লেস দেন এই ধরনের সিম্বল গুলা থাকে, ওই ক্ষেত্রে ওই টেস্ট গুলাকে আমরা সাধারণত বলি ওয়ান টেইলড টেস্ট। ওয়ান টেইল টেস্ট কেন বলি, আমাদের এই যে অল্টারনেট হাইপোথিসিসটা খেয়াল করি, এইখানে যে সিম্বলটা আছে এটাকে যদি আমরা একটা এরো চিন্তা করি, একটা এরো সিম্বল বা এরো সাইন যদি চিন্তা করি, এটা কোন দিকে ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে এই সাইডে, এই সাইডে ইন্ডিকেট করছে। তাহলে আমাদের যে রিজেকশন এরিয়াটা হবে এটা হবে এই দিকে, লেফট সাইডে, লেফট সাইডে, এবং এই যে এরিয়াটা দেখানো হয়েছে এইটুকু এরিয়া হচ্ছে আমাদের রিজেকশন এরিয়া। সো টু টেইল টেস্টে অ্যাকচুয়ালি এই জিনিসটা আরো ভালো করে বোঝা যাবে যে রিজেকশন এরিয়া কোনটা, রিজেকশন এরিয়া না কোনটা। এরপরের স্লাইডে আমি দেখাচ্ছি টু টেইল টেস্ট কোন ক্ষেত্রে হয়। Suppose we have been told that the average speed of a vehicle running on the Dhaka Sylhet highway is 50 কিলোমিটার/আওয়ার। এখানে কিন্তু at least বা greater than বা less than বলা নাই, এখানে বলা আছে is 50 কিমি/আওয়ার। তাহলে null hypothesis হবে আমাদের equal to, যেহেতু is বলা আছে তাই আমরা ধরে নেব যে আমাদেরকে যে স্টেটমেন্টটা বলা আছে সেটা সত্য, এবং null hypothesis হবে mu equal to 50, আর alternate hypothesis হবে mu not equal to 50, 5% level of significance। এখন আমি বলেছিলাম যে লেভেল অফ সিগনিফিকেন্স যদি 5% হয় তাহলে আমাদের কনফিডেন্স লেভেল হয় 95%, এবং 95% কনফিডেন্সের জন্য জেড ভ্যালু হয় 1.96। সো জেড এর ভ্যালু এই রেঞ্জটাতে দেখি, এই গ্রাফটাতে প্লাসের 1.96 থেকে মাইনাসের 1.96, এইটুকু যে এরিয়া বা রেঞ্জ, এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের নিচের এতটুকু এরিয়া, এতটুকু এরিয়া কতটুকু, জেড ভ্যালু মাইনাস 1.96 থেকে প্লাসের 1.96, এইটুকু রেঞ্জের মধ্যে এই নর্মাল কার্ভের নিচে যতটুকু এরিয়া আছে তার যে ভ্যালু হচ্ছে 0.95 অথবা 95%, অর্থাৎ আমাদের 95% এরিয়া জুড়ে হচ্ছে আমাদের নন রিজেকশন এরিয়া। আমাদের জেড এর ভ্যালুটা আমরা যে ক্যালকুলেট করে যদি জেড এর ভ্যালুটা পাই -1.96 এর থেকে বেশি অথবা 1.96 এর থেকে কম, অর্থাৎ জেড এর ভ্যালুটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব না, নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে নেব। সাপোজ আমরা ক্যালকুলেট করে z এর ভ্যালু পেলাম 1.5, তাহলে 1.5 কোথায় পড়বে, হয়তো এই বরাবর পড়তে পারে 1.5। সো 1.5 এই বরাবর পড়লে এটা কি আমাদের রিজেকশন এরিয়াতে পড়েছে নাকি নন রিজেকশন এরিয়াতে পড়েছে, অবভিয়াসলি নন রিজেকশন এরিয়াতে পড়েছে। সো এই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারবো না। আর আমাদের 5% লেভেল অফ সিগনিফিক্যান্স বলা আছে, এবং টু টেইল টেস্ট কখন হবে, টু টেইল টেস্ট তখনই হবে যখন আমাদের নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিসে ইকুয়াল টু সাইন এবং নট ইকুয়াল টু সাইন থাকবে।
সো এই ইকুয়াল টু সাইনটা নাল হাইপোথিসিসে থাকে, অল্টারনেট হাইপোথিসিসে কখনোই ইকুয়াল সাইন দেখা যায় না, নট ইকুয়াল টু সাইন দেখা যায়, অথবা গ্রেটার দেন অথবা লেস দেন এরকম দেখা যায়। সো ইকুয়াল টু নট ইকুয়াল টু কেসে টু টেইল টেস্ট, অর্থাৎ রিজেকশন এরিয়া থাকে দুই দিকে, দুইটা টেইল বা দুইটা লেজ এই দিকে। সো রিজেকশন এরিয়াটা আমরা যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এটাকে ডেসিমালে কনভার্ট করলে হয় 0.05, এটাকে দুই দিয়ে ভাগ করে পাওয়া যায় 0.025। সো আমাদের রিজেকশন এরিয়া দুই দিকে সমানভাবে ভাগে ভাগ করে দিয়েছি, এই দিকে হচ্ছে 2.5%, এই দিকে 2.5%, অর্থাৎ 5% লেভেল অফ সিগনিফিকেন্সকে দুই ভাগ করে আমরা দুই দিকে সমান সমান রিজেকশন এরিয়া বসিয়ে দিয়েছি। সো যদি আমরা z এর ভ্যালু ক্যালকুলেট করে দেখতে পাই যে z এর ভ্যালু হচ্ছে 2.10, 2.10 যদি হয় ওইটা প্রবাবলি এইখানে আসবে ভ্যালুটা 2.10। ওই ক্ষেত্রে আমাদের z এর ভ্যালুটা কোন রেজিয়নে পড়েছে, রিজেকশন এরিয়াতে পড়েছে। রিজেকশন এরিয়াতে যদি পড়ে তাহলে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেব। নাল হাইপোথিসিসকে তখন রিজেক্ট করব যখন z এর ভ্যালু আমাদের রিজেকশন এরিয়াতে পড়বে। রিজেকশন এরিয়া এই দিকেও আছে আবার বাম দিকেও আছে। যদি z এর ভ্যালু হতো এরকম যে -2.20, -2.20 বোধহয় এই জায়গায় বরাবর পড়তে পারে, জাস্ট ধরে নিলাম। সো যদি z এর ভ্যালু পেতাম -2.20, ওই ক্ষেত্রেও আমাদের z এর ভ্যালুটা রিজেকশন এরিয়াতে পড়ে এবং আমরা নাল হাইপোথিসিসটাকে তখন রিজেক্ট করে দিতাম, অর্থাৎ আমরা ধরে নিতাম নাল হাইপোথিসিসটা হচ্ছে মিথ্যা। তো এই ক্লাসের লাস্ট টপিক পি ভ্যালু। P value is the probability of observing a sample value as extreme as or more extreme than the value observed given that the null hypothesis is true. So technical definition টা একটু কঠিন, আমি আসলে অ্যানালজিটা বলে দেই আসলে জিনিসটা কি। The p value tells us how confident are we in rejecting the null hypothesis. আমরা একটা null hypothesis কে যখন রিজেক্ট করব আমরা কতটুকু কনফিডেন্ট, ওই জিনিসটাই হচ্ছে p ভ্যালুর মাধ্যমে প্রকাশ করা হয়। If the p-value is smaller than the significance level যদি দেওয়া থাকে 5%, আমাদের যেটাকে ডেসিমালে নিলে হয় 0.05, আর p-value যদি আমরা পাই হচ্ছে 0.01, ওই ক্ষেত্রে আমাদের p-valueটা হচ্ছে সিগনিফিকেন্স লেভেলের চেয়ে ছোট। সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেই। If it is larger than the significance level, null hypothesis is not rejected. যদি p value significance level এর থেকে বেশি হয় সেক্ষেত্রে null hypothesis টা আমরা রিজেক্ট করতে পারি না। আবার বলছি a very small p value such as 0.0001, p value যদি খুব ছোট হয় সেই ক্ষেত্রে indicates that there is little likelihood the null hypothesis is true. So অনেক ছোট একটা p value এটাই বোঝায় যে আমাদের null hypothesis টা সত্য হওয়ার সম্ভাবনা খুব কম। সেই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেই বা দিতে পারি। On the other hand, a p-value of 0.2033 means that null hypothesis is not rejected and there is little likelihood that it is false. So একটা p-valueটা যখন বেশি হয় যেমন 0.2033, সেই ক্ষেত্রে নাল হাইপোথিসিস মিথ্যা হওয়ার সম্ভাবনা কম এবং সেই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারি না, নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে নেই। সো পি ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে এটা আপাতত দেখাচ্ছি না, এরপর যদি কোনো এক্সাম্পল বা ইলাস্ট্রেশনে এই কনসেপ্টটা আসে সেক্ষেত্রে দেখানো হবে। তো আমি এই ক্লাসে আপাতত এইটুকু পর্যন্তই রেখে দিতে চাচ্ছি। এর পরবর্তী ক্লাসে হয়তো এই চ্যাপ্টারের যত ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলো আছে, ইলাস্ট্রেশন বা এক্সাম্পলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ।